সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি এইচএসসি ইংলিশের। আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা এইচএসসি সিলেবাসে সবচেয়ে বেশি মার্ক হোল্ড করে, সেটা হচ্ছে এন্টায়ার রাইটিং পার্ট। আজকে ক্লাসে আমরা রাইটিং পার্টের সবগুলো কভার করবো, ঠিক আছে? ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, যা যা রাইটিং আছে আমরা সব কভার করবো। এবং এই কভার করে আসলে আমরা কত মার্ক কভার করবো আমরা একটু দেখে নিই। এখানে ইংলিশ ফার্স্ট পেপারে মোট ইন্টারপ্রেটিং গ্রাফ এন্ড চার্ট থেকে 15 মার্কস, স্টোরি রাইটিং এ 15 মার্কস, ইনফরমেটরি 10 মার্কস। তো শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারে আমরা দেখতে পাইতেছি ভাইয়া এখানে প্রায় 40 মার্কস, ঠিক আছে? ইংলিশ ফার্স্ট পেপারে 40 মার্কস থাকে। এন্ড ইংলিশ সেকেন্ড পেপারে থাকে দুইটা প্যারাগ্রাফ, দুইটাই 15 করে, 15 15 30, আর ফর্মাল লেটার 10, সব মিলাই এখানে থাকে 40 মার্কস। সো টোটাল ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই ইংলিশে যে 200 মার্কস থাকে তার মধ্যে 40 80 মার্কসই থাকে জাস্ট রাইটিং এর উপরে, ঠিক আছে? তার মধ্যে 40% মার্কস জাস্ট রাইটিং উপরে থাকে। এবং এইচএসসি তে সাধারণত সবচেয়ে বেশি যে সাবজেক্ট এ প্লাস মিস যায় সেটা হচ্ছে ইংলিশ, এবং সবচেয়ে বেশি মার্কস কাটা যায় এই রাইটিং পার্টে। সো তুমি যদি রাইটিং পার্টে একদম খুবই সামান্য কিছু বেসিক রুল মনে রাখতে পারো এন্ড এটা প্র্যাকটিস করো ঠিকঠাক মতো, ভোক্যাব যদি ঠিক থাকে, এন্ড আমি যে রুলগুলো দেখাবো, যে নিয়মগুলো বলে দিব, সেগুলো যদি ফলো করতে পারো ইজিলি এখানে একটা ভালো পোর্শন মার্ক তুলতে পারবে। এন্ড রাইটিং এ ভালো মানে পুরো ইংলিশে ভালো করবা। সো আমরা বেশি দেরি করব না, আমরা চলে যাই। ফার্স্টে আমরা দেখব প্যারাগ্রাফ, ঠিক আছে? এইচএসসি তে প্যারাগ্রাফ কিন্তু অনেক টাইপের হয়, প্যারাগ্রাফ অনেক টাইপের হয়। এইচএসসি তে মেইনলি আমরা চার টাইপের প্যারাগ্রাফ দেখি। একটা হইতেছে এই ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, একটা লিস্টিং প্যারাগ্রাফ, একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এগুলোর মানে কি? এই চারটা কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে আসে, ঠিক আছে? চারটা ইংলিশ সেকেন্ড পেপারে আসে। তোমার এই যে প্রথম দুইটা ডেসক্রিপটিভ আর লিস্টিং, এই দুইটার মধ্যে একটা প্যারাগ্রাফ আসবে 15 মার্কের জন্য। এন্ড এই পরে যে দুইটা কম্পেয়ার কন্ট্রাস্ট আর কজ ইফেক্ট, এই দুইটার মধ্যে একটা প্যারাগ্রাফ আসবে 15 মার্কের জন্য। সো 15 15 30 মার্ক আসবে। এবার ভাইয়া এই প্রত্যেকটা প্যারাগ্রাফ সম্পর্কে আমরা ডিটেইলড আলোচনা করব, উদাহরণ দেখব, কেমনে কোনটা লেখে, পার্থক্য আসলে কি, কিভাবে অ্যাপ্রোচ করবা, সবই দেখব। জাস্ট সিম্পলি বলে দিই, ডেসক্রিপটিভ মানে হইতেছে বর্ণনামূলক, ঠিক আছে? এখানে বর্ণনামূলক এখানে প্যারাগ্রাফ আসবে। তুমি ক্লাস 8 9 10 এ যে প্যারাগ্রাফগুলো লিখছো না, বেশিরভাগ হইতেছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফগুলো, ঠিক আছে? জাস্ট নিজের মতো করে লিখে যাওয়া। লিস্টিং প্যারাগ্রাফ মানে কি ভাই? নামের মধ্যে আছে, লিস্ট করতে হবে, ঠিক আছে? লিস্টিং কেমনে? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অর্থাৎ এমন একটা প্যারাগ্রাফ আসবে যেটা বেশিরভাগই তোমাকে লিস্টের মতো করে লিখতে হবে। এটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। আমরা এগুলো ডিটেইলস একটু পরে দেখব। এরপরে একটা প্যারাগ্রাফ হইতেছে ভাইয়া কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট মানে কি? তুলনা করা। অর্থাৎ প্যারাগ্রাফটা থাকবে এরকম, তোমাকে দুটো জিনিসের মধ্যে তুলনা করে প্যারাগ্রাফ লিখতে হবে। একটা মেরিট, একটা ডিমেরিট, দুটার মধ্যে মিল কি কি, পার্থক্য কি কি। সবসময় যদি পার্থক্য লিখবে এমন না, মিলও লিখবা, কারণ কম্পেয়ারের মধ্যে দুইটাই থাকে। আরেকটা হইতেছে ভাইয়া কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট কি? কারণ এবং ফলাফল। যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং কারণ কি কি, গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট কি কি, এইগুলো হইতেছে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের উদাহরণ। এরপর চলো আমরা এক এক করে দেখি। ফার্স্টলি আমরা পুরোপুরি প্যারাগ্রাফ নিয়ে একটু ডিসকাস করি। প্যারাগ্রাফের ভাইয়া একটা শর্ত যেটা তুমি কখনো ভাঙতে পারবে না, সেটা হচ্ছে প্যারাগ্রাফ মানে এক প্যারা। প্যারাগ্রাফে এই ভুলটা আমরা সবাই এটা মনে করা যায়, বাট স্টিল এটা ভুল হয় অনেকের, ঠিক আছে? প্যারাগ্রাফ অর্থ সিঙ্গেল প্যারা, অর্থাৎ তুমি ধরে যে এরকম করে লিখতে 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 এখানে শেষ হয় ফুল স্টপ দিলা, পরে তুমি আবার এখান থেকে শুরু করলা, নো নেভার। প্যারাগ্রাফ মানে একটাই প্যারা, একটাই প্যারা, দুইটা প্যারা কখনো হবে না। তুমি ধর একটা প্যারা শেষ করে ফুল স্টপ দিছো, তারপর তুমি সেকেন্ড প্যারা থেকে শুরু করছো, প্যারাগ্রাফ হয় নাই, সেকেন্ড প্যারা থেকে তুমি ওটাকে পড়বে না, ঠিক আছে? প্যারাগ্রাফ মানে একটাই সিঙ্গেল প্যারা। এবার চলো একটু দেখি, সামনে যাই। হোয়াট ইজ টাইটেল সেন্টেন্স, টপিক সেন্টেন্স, ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় টপিক সেন্টেন্স বলে থাকি। এই টপিক সেন্টেন্স জিনিসটা আসলে কি? টাইটেল সেন্টেন্স অথবা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা কি? সাধারণত অনেকে আমরা যখন 9 10 প্যারাগ্রাফ পড়তে, বুঝছো, এই মানে থিওরি এই জিনিসটা না যে টপিক সেন্টেন্স মানে এক্সিস্ট করে, এটা আমরা জানতাম না। এটা আমি প্রথম শুনছিলাম নটরডেম কলেজে এসে। নটরডেম কলেজ ইংলিশ ডিপার্টমেন্ট ওয়ান অফ দ্য নাইটেস্ট ইংলিশ ডিপার্টমেন্ট অফ দেয়ার কান্ট্রি, ইফ নট দ্য নাইটেস্ট। সো ওইখানে আমাদের ক্লাসে প্রথমে এটা শেখানো হয় যে একটা প্যারাগ্রাফে যে ফার্স্ট লাইনটা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। সো প্রথমে একটা ইনফরমেশন কি পাইলাম, ফার্স্ট লাইন। প্যারাগ্রাফটা শুরু হয় যে লাইনটা দিয়ে, এইটা হইতেছে
টপিক সেন্টেন্স। এরপর ভাই টপিক সেন্টেন্সে কি লিখবো? টপিক সেন্টেন্সে এক সেন্টেন্সের মধ্যে তোমার পুরো প্যারাগ্রাফটার সামারি লিখতে হবে এবং টপিক সেন্টেন্স হইতে হবে ওই প্যারাগ্রাফের জন্য ইউনিক। ইউনিক অর্থ কি? ইউনিক অর্থ এটাই ভাই, তুমি জানো জাস্ট ধরো তুমি জানো না প্যারাগ্রাফটা কি নিয়ে লেখা হয়েছে, টাইটেলটা তোমার দেওয়া নেই, ঠিক আছে, ফার্স্ট লাইন যেটা টপিক সেন্টেন্স ওইটা পড়ে তুমি যেন বুঝতে পারো যে এটা কিসের প্যারাগ্রাফ, অর্থাৎ ওই টপিক সেন্টেন্সটা একটা প্যারাগ্রাফকে ইউনিক ভাবে সংজ্ঞায়িত করবে, ইউনিক ভাবে ডিফাইন করবে, ঠিক আছে। সো টপিক সেন্টেন্স সম্পর্কে আমরা মেইনলি তিনটা লাইন পাইলাম। তিনটা লাইন কি? এক নম্বর এটা হবে ফার্স্ট লাইন প্যারাগ্রাফের, সেকেন্ড লাইন হচ্ছে এটা পুরো প্যারাগ্রাফের একটা সামারি চলে আসবে, আর থার্ড লাইন হচ্ছে এটাকে অবশ্যই ইউনিক হইতে হবে। আচ্ছা আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে, আমরা সামনে সবগুলো প্যারাগ্রাফ দেখবো, আমরা একটা উদাহরণ পড়বো। টপিক সেন্টেন্স কি এটা আমরা বুঝলাম সেটা কি? নাম্বার 1 এটা প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, পুরো প্যারাগ্রাফের সামারি এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য ইউনিক, ঠিক আছে। এবার প্যারাগ্রাফের আমরা ডিফারেন্সিয়েশন করে এক এক করে পড়ি। ফার্স্টে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হইতেছে যে প্যারাগ্রাফটা বর্ণনামূলক, ঠিক আছে, বর্ণনামূলক প্যারাগ্রাফগুলোকে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ বলে। আচ্ছা ভালো কথা, আমি এই যে টাইটল পড়ে আসছি, আজকে আমাদের আইবিতে প্রেজেন্টেশন ছিল, ঠিক আছে, বিজনেস কমিউনিকেশন, তো ওইটা পড়ার এগুলো আসলে খোলার সময় পাই নাই, সো সরি ফর দ্যাট। যাই হোক, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ থেকে কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে। কি কি? যেমন এই যে গ্লোবাল ভিলেজ, কলেজ লাইফ, টি স্টল, ইকো ট্যুরিজম, এগুলো তোমার পড়ে আসছো, ঠিক আছে। তোমার আগে ছোটবেলায় ফার্মার প্যারাগ্রাফ লিখছো, এরপরে তোমার ধরো এই যে টি স্টল লেখা হয়েছে, রেইনি ডে লিখছি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কেমন প্যারাগ্রাফ? বর্ণনামূলক, সিম্পল অ্যাজ দ্যাট। তুমি এতদিন পর্যন্ত যে প্যারাগ্রাফগুলো লিখছো, সবচেয়ে সিম্পল প্যারাগ্রাফগুলো, ওগুলোই হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এবার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কেমনে লিখবা? এর থেকে একটা ভালো একটা কোশ্চেন যে প্যারাগ্রাফ কতখানি লিখতে হয়। সাধারণত 200 ওয়ার্ডস একটা লিমিট দেওয়া থাকে, ঠিক আছে। 200 ওয়ার্ডস বলতে যে 200 ওয়ার্ডসেই শেষ করতে হবে সেটা এরকম না। সবসময় তোমাকে যে ওয়ার্ড লিমিট দেওয়া থাকে তার তুমি প্লাস মাইনাস 10 করতে পারো, সমস্যা নেই। এন্ড দেখো ভাই, তোমার প্যারাগ্রাফে কেউ গুনে দিবে না তোমার কয়টা শব্দ হয়েছে, চোখের আন্দাজে ঠিক থাকলে ঠিক আছে। এটা কতখানি তুমি, আই উড সাজেস্ট তুমি 2 পেজ লেখো, ইট উড বি বেস্ট, ঠিক আছে। 2 পেজের মধ্যে শেষ করার ট্রাই করবে। ইংলিশ পরীক্ষাতে সাধারণত অনেক টাইম থাকে, সো টাইম নিয়ে তেমন কোনো প্যারা হবে না, যদি আগে থেকে কবে প্র্যাকটিস করে রাখো, তাইলে 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফটা লেখার ট্রাই করবে। এবার ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কেমনে লিখবা, কিভাবে শুরু করবা, কিভাবে মানে অ্যাপ্রোচ করবা পুরো প্যারাগ্রাফটাকে, কিভাবে এগোবা এবং কেমনে শেষ করবা। ফার্স্ট এর লাইনটাই থাকবে টপিক সেন্টেন্স, ঠিক আছে। টপিক সেন্টেন্সে কি লিখবো ভাই? যেমন যদি উদাহরণ দিয়ে বুঝাই তাহলে সবচেয়ে বেটার হয়। গ্লোবাল ভিলেজের টপিক সেন্টেন্স কি হতে পারে? থাকলে যে আমি এভাবে লিখতে পারি না, গ্লোবাল ভিলেজ a theory proposed by মার্শাল ম্যাকলুহান। এটা তোমার যে আইসিটি বই পড়ার কথা। a theory proposed by মার্শাল ম্যাকলুহান। আচ্ছা এইটুকু আমরা বুঝলাম, আমরা পুরো লাইনটা আমরা শেষ করিনি, আমরা এখানে একটা কমপ্লিমেন্ট ইউজ করছিলাম। তো এখানে আমরা বুঝাইছি গ্লোবাল ভিলেজ একটা থিওরি যেটা মার্শাল ম্যাকলুহান দ্বারা প্রপোজড হয়েছিল, অনেকটাই কিন্তু ইউনিক হয়ে গেছে। এরপরে কি লিখবো? is currently the burning beacon of the ICT অথবা digital era, which has a great impact on our life. ঠিক আছে, এই যে টপিক সেন্টেন্স আমরা এটা লিখলাম, ধরুন একটা টপিক সেন্টেন্স লিখলাম, এবার আমরা এটা দেখবো যে কেমন কি লিখছি আমরা এবং আরো ভালো লেখা যায় তো কিনা। গ্লোবাল ভিলেজ, a theory proposed by Marshall McLuhan, is currently the burning beacon of the ICT অথবা digital era, which has a great impact in our life. এটা ইউনিক কেমনে হয়েছে? আমরা প্রথমে বলছি গ্লোবাল ভিলেজ কে প্রপোজ করছে, বাট আমরা যেভাবে বলতাম গ্লোবাল ভিলেজ শুরু যদি করতাম এমনি এই লাইনটা, গ্লোবাল ভিলেজ ওয়াজ আ থিওরি
প্রপোজড বাই মার্শাল ম্যাকলুহান। এই একটা লাইন কিন্তু যথেষ্ট না। গ্লোবাল ভিলেজ কি রে তুমি বলো নাই, তুমি ডেফিনেশনটা দাও না বিষয়টা কি। আমরা এই লাইনটাই দেখো, গ্লোবাল ভিলেজ theory proposed by Marshall McLuhan is currently the burning beacon of the ICT or digital era which has a great impact on our life। আমরা প্রথমে বলছি গ্লোবাল ভিলেজকে অ্যাড্রেস করছি, কে প্রপোজ করছে সেটা বলছি, কিসের মানে প্রতীক সেটা বলছি, এবং আমাদের একটা ইমপ্যাক্ট আছে এটা বলছি। এটা আরো বেটার করা যেত, কেন বেটার করা যায়? তো এই যে লাইনটা which is a great impact on our life, ভাই এটা তো আর অনেক কিছু আমাদের লাইফে গ্রেট ইমপ্যাক্ট ফেলে, এটা আমরা আরো শর্টেন করতে পারতাম, ঠিক আছে? which has made the world digitally shorter। বুঝতে পারছেন কি বলতে চাইতেছি? সাধারণত আমরা প্যারাগ্রাফ শুরু করি কি দিয়ে, যে গ্লোবাল ভিলেজ ইজ আ ব্লেসিং, গ্লোবাল ভিলেজ মিন্স ডিজিটালি বিং কানেক্টেড, এগুলো লিখবো না আমরা। এগুলো তো খুবই সিম্পল কথাবার্তা, ঠিক আছে? এগুলো কিন্তু ইউনিক না। কোন সেন্টেন্স গুলো কিন্তু এই গ্লোবাল ভিলেজকে ইউনিক ভাবে রিপ্রেজেন্ট করতেছে না। তোমার টপিক সেন্টেন্স একটু বড় হবে, হোক প্যারা নেই, ঠিক আছে? একটু বড় হইতেই পারে, তো ওটা হয়তো 2 লাইন বা 2.5 লাইন চলে গেল, সমস্যা না। বাট তোমাকে ওইটা পুরো প্যারাগ্রাফটা ইউনিক ভাবে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এবং টপিক সেন্টেন্সে তুমি যা লিখবা ওইটা দিয়ে কিন্তু তুমি আস্তে আস্তে পড়াগুলো অ্যাপ্রোচ করবে পুরো প্যারাগ্রাফটা। যেমন দেখো এখানে আমরা বলে দিচ্ছি, আমরা এইটুকুর মধ্যে কিন্তু পুরো প্যারাগ্রাফটা আছে। প্রথমে আমি বলছি কারেন্টলি বার্নিং বিকজ অফ দ্য আইসিটি অর ডিজিটাল এরা, অর্থাৎ আমরা পরবর্তীতে আলোচনা করবো যে আইসিটি অর ডিজিটাল এরাতে গ্লোবাল ভিলেজ কেমনে এটা ক্রিয়েট করছে, গ্লোবাল ভিলেজ আসলে গুরুত্বটা। এরপর দেখো হুইচ হ্যাজ আ গ্রেট ইমপ্যাক্ট অন আওয়ার লাইফ, অর্থাৎ এখন গ্লোবাল ভিলেজ আমাদের উপকার কি করছে সেটা আমরা লিখবো। প্যারাগ্রাফ তো এটাই। তোমাকে যখন কেউ গ্লোবাল ভিলেজের প্যারাগ্রাফ লিখতে বলবে, তুমি কি লিখবা? তুমি প্রথমে লিখবা গ্লোবাল ভিলেজের মানে হিস্ট্রিটা কি, কে প্রপোজ করছে, কত সালে প্রপোজ করছে, আইডিয়াটা কখন আসলো। নাম্বার 2 লিখবা গ্লোবাল ভিলেজ কেমনে আসছে, ঠিক আছে? আইসিটি দিয়ে আসছে, মোবাইল দিয়ে আসছে, ল্যাপটপ দিয়ে আসছে, কম্পিউটার দিয়ে আসছে, পিসি দিয়ে আসছে, তুমি এগুলো লিখবা, ঠিক আছে? গ্লোবাল ভিলেজ বিষয়টা কি। এরপর কি লিখবা? যে আমাদের লাইফে কি কি ইমপ্যাক্ট করছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে গেছে, ফোন করা সহজ হয়ে গেছে, মনে হচ্ছে সেটা গ্রামের মধ্যে আছে, এগুলো তো লিখবা। দেখো তুমি যা যা লিখতা যে সবই কিন্তু একদম এক লাইনে সামারাইজ হয় এখানে চলে আসছে। এইটাই টপিক সেন্টেন্স, বুঝতে পারছি? টপিক সেন্টেন্স হইতেছে পুরো প্যারাগ্রাফটা ইউনিক ভাবে সামারাইজড হবে এক সেন্টেন্সে, ফার্স্ট সেন্টেন্সে। দেখো ভাই, টিচারের হাতে টু বি ভেরি অনেস্ট এত সময় নাই যে তোমার প্যারাগ্রাফ পড়বে, কখনোই পড়বে না, সম্ভবই না। একটা বোর্ড পরীক্ষার খাতা কাটতে অনেক কম সময় থাকে, অনেক কম সময় থাকে। এখন এই যে কম সময় আছে, এই কম সময়ের মধ্যে তোমার খাতায় হয়তো সর্বোচ্চ কয় মিনিট দেবে? 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, ঠিক আছে? সো রাইটিং পার্ট পুরোটা তার পক্ষে পড়া সম্ভব না। সে কি দেখবে? সে তোমার প্রথম প্যারাগ্রাফটা দেখবে, তোমার ভেরিয়ান্স তোমার হ্যান্ড রাইটিং দেখবে, তোমার খাতা পড়ে সেখানে সেটা দেখবে। এরপর তোমার প্যারাগ্রাফের অবশ্যই এবং অবশ্যই ফার্স্ট লাইনটা পড়বে। ঠিক আছে? তুমি যদি ফার্স্ট লাইনে বলে দাও যে it is a blessing অথবা it is a very important thing, এর গুরুত্ব অপরিসীম, তো তোমার খাতার কিন্তু আর কোনো আলাদা মানে আবেদন নাই তার কাছে। এটা এভারেজ খাতা, তুমি এভারেজ নাম্বার পেয়ে চলে যাবা, ঠিক আছে? আর যদি কোনোভাবে আল্লাহ না করে খাতা খারাপ হয় বা কাটাকাটি এগুলো থাকে, নাম্বার আরো কমে যাবে, প্লাস মিস হচ্ছে। সো ফার্স্ট লাইনে ইউ হ্যাভ টু ইমপ্রেস হিম অর হার, বুঝতে পারছি? ফার্স্ট লাইনে তোমাকে প্রথম রাতে বিড়াল মারা ওইটা করতে হবে। সো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে টপিক সেন্টেন্স কেমন লিখবে এটা পরিষ্কার, আই হোপ এটা ঠিক আছে। এরপরে দেখো কলেজ লাইফ, পিস্টল, ইকোট্যুরিজম সম্বন্ধে তোমাদের বই আছে। তো এই জিনিসগুলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে তোমাদের আসলে বলার তেমন কিছু নাই, কারণ এই প্যারাগ্রাফগুলো তোমরা অলরেডি পড়ছো, এগুলাই অলরেডি লিখে আসছো, ক্লাস 9 লিখছো, 10 লিখছো, 8 লিখছো, 7 থেকে লিখতেছো। তবে ভাই প্যারাগ্রাফের মধ্যে কখনো কঠিন ওয়ার্ড ইউজ করবা না, কোনো কঠিন ওয়ার্ড ইউজ করবা না, ঠিক আছে? একদম সিম্পল ভাষায় লিখবা, ছোট ছোট সেন্টেন্সে, টপিক সেন্টেন্স বাদে ছোট ছোট সেন্টেন্সে শেষ করার ট্রাই করবা, সিম্পল ওয়ার্ড ইউজ করবা। অনেক মনে করে যে কঠিন ওয়ার্ড ইউজ করবো বা বড় বাক্য যে গ্রামাটিক্যালি খুবই মানে এনরিচড একটা সেন্টেন্স ইউজ করবো, এগুলা যাবা না, বুঝতে পারছি? তো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের পরে দেখো আমরা একটু সামনে এগোই। লিস্টিং প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফের উদাহরণ কি দিতে পারে তোমরা দেখে বুঝতে পারবা। রুলস অফ ইকোট্যুরিজম, ইউজেস অফ ইন্টারনেট, ডিমেরিটস অফ স্টুডেন্ট পলিটিক্স, ড্রিমস অফ নেলসন ম্যান্ডেলা, এগুলো কি ভাইয়া? তুমি একটু দেখো, এগুলোর দিকে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবা এগুলো কিন্তু পয়েন্ট আকারে লেখা আছে, ঠিক আছে? এবং লিস্টিং প্যারাগ্রাফের নিয়ম এইটা, আমরা লিস্টিং প্যারাগ্রাফ লিখি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো ইউজ করি, ঠিক আছে? সবার আগে ধরো এই শব্দগুলো তুমি লিস্টিং প্যারাগ্রাফ তোমাকে ব্যবহার করতেই হবে। ধরো আমাদের ফোনে কমেন্টস করে লিখতে ইউজেস অফ ইন্টারনেট, ঠিক আছে? তুমি শুরু করলা লেখাটা, সেন্টেন্সটা লিখলা, এরপর যে ফার্স্টলি ইন্টারনেট ইজ ইউজড
ফর কমিউনিকেশন পারপাস। এরপর তুমি 2-3 লাইনে ব্যাখ্যা করবে যে কেমনি কমিউনিকেশন ইন্টারনেট ব্যবহার হচ্ছে, যেমন মেসেঞ্জারে কিংবা টেলিগ্রামে কিংবা আমাদের ফোন করতেও নেট লাগে, এভরিথিং। ঠিক আছে, 3-4 লাইন তোমার লাগবে। এরপর লিখলে সেকেন্ডলি ইন্টারনেট ইজ ইউজড ফর ক্রিয়েটিভ পারপাস, এখন চ্যাট আমাদেরকে হেল্প করতেছে, এভরিথিং সব মিলায়। থার্ডলি এই কাজে, ফোর্থলি এই কাজে আবার ব্যাখ্যা, ফিফথলি এই কাজে আবার ব্যাখ্যা। বুঝতে পারছি? তবে হ্যাঁ, তুই জাস্ট শুধু ফার্স্ট সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি লিখে গেলে টিচার বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। তো তুমি একটু অ্যাডভার্ব ব্যবহার করবা যে moreover, with that, besides, এই শব্দগুলো ব্যবহার করবে, টিচার তাইলে একটু খুশি হবে। বুঝতে পারছি? লিস্টিং প্যারাগ্রাফ কেমন হবে? লিস্টিং প্যারাগ্রাফ হবে এই ফার্স্টলি, সেকেন্ডলি, তোমার হচ্ছে থার্ডলি, শেষ করবা হচ্ছে তোমার ফাইনালি দিয়ে। ঠিক আছে, এবং কখনোই রেলেভেন্সের বাইরে কোনো আলাপে যাবে না। বুঝতে পারছি? রেলেভেন্সের বাইরে কোনো আলাপে যাবে না। যেমন ধরো এখানে বলা আছে যে ড্রিমস অফ নেলসন ম্যান্ডেলা, এই পুরা তোমার হচ্ছে প্যারাগ্রাফ ড্রিমস অফ নেলসন ম্যান্ডেলা, এই প্যারাগ্রাফে নেলসন ম্যান্ডেলার জন্ম কবে হয়েছিল জানার দরকার নেই। বুঝতে পারছি? এই প্যারাগ্রাফটা ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখছো ড্রিমস অফ নেলসন ম্যান্ডেলা, আমি প্যারাগ্রাফ শুরু করব, ওখানে নেলসন ম্যান্ডেলা ওয়াজ শুরু লাইন নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন অমুক জায়গা, মেস খারাপ আছে, কাজে তুমি জানতে চাই দেখে ভাই, আমি জানতে চাইছি নেলসন ম্যান্ডেলার ড্রিম সম্পর্কে। বুঝতে পারছি? এই যে ড্রিমস অফ নেলসন ম্যান্ডেলা, এর টপিক সেন্টেন্স তুমি কি লিখতে পারো? Nelson Mandela, an apartheid fighter who devoted his life for the welfare of the humankind. ঠিক আছে, he dreamed of, তারপরে শুরু হলো আস্তে আস্তে তোমার লিস্টিং প্যারাগ্রাফটা। বুঝতে পারছি? লিস্টিং প্যারাগ্রাফটা এমনি এগোবা। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি একটু নেই। এরপরে আরো দুইটা প্যারাগ্রাফ আছে, লিস্টিং প্যারাগ্রাফ এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এই দুইটার মধ্যে একটা কোশ্চেন মানে পরীক্ষায় আসবে, এন্ড তুমি বুঝতে পারবা কোনটা লিস্টিং আর ডেসক্রিপটিভ। যেমন এই যে এগুলো দেখে বোঝা যাচ্ছে একটা লিস্টিং প্যারাগ্রাফ, রুলস অফ, ইউজেস অফ, ডিমেরিটস অফ, ড্রিমস অফ। বুঝতে পারছি? এগুলো দেখলে আসলে বোঝা যায়। এরপরে কথা বলতেছে লিস্টিং প্যারাগ্রাফ আর ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ সাধারণত অনেক সময় কোশ্চেন বলাও থাকে যে রাইট আ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ অন এইটা, রাইট আ লিস্টিং প্যারাগ্রাফ অন এইটা। সো এটা বোঝাতে কোনো প্যারা হওয়ার কথা না। এরপরে চলো আমরা পরেরটাতে একটু যাই, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফটা আমার সবচেয়ে টু বি ভেরি অনেস্ট ফেভারিট প্যারাগ্রাফ ছিল। ঠিক আছে, সবচেয়ে ফেভারিট পার্ট ছিল। কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফে আমরা কি করি? দুটো জিনিস কম্পেয়ার করি। সো কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফের টাইটেলেই থাকবে দুইটা জিনিসের নাম আর কি, যে দুটো জিনিসের মধ্যে তুমি কম্পেয়ার করবা। যেমন সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, ট্র্যাডিশনাল লার্নিং ভার্সেস টেকনিক্যাল লার্নিং, ক্যাপিটালিজম ভার্সেস কমিউনিজম। তোমার এটা কখনো আসবে না, ঠিক আছে, এটা কখনো আসবে না, এমনি জাস্ট দিছে। এত কোশ্চেন সাধারণত আসে না। এই যে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ, এই ধরনের প্যারাগ্রাফ আসে। বুঝতে পারছি? সো এরকম পাবা হইতে পারে তোমার আরো অনেক এরকম প্যারাগ্রাফ আছে কম্পেয়ার কন্ট্রাস্টের মধ্যে। সো দুটো জিনিস তোমাকে দিবে, ওই দুটো লেখা থাকবে যে রাইট আ কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বিটুইন সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ। তখন তুমি গ্রাম এবং শহরের জীবনের তুলনা করবা। এইটা কেমনে লিখবা? এটা টপিক সেন্টেন্সটা কেমনে লিখবা? ঠিক আছে, এটা টপিক সেন্টেন্সটা লিখবা দুইটা পার্ট, মানে একটাই লাইন, একটাই সেন্টেন্স, দুইটা পার্ট হবে। যেমন শুরু করবে, ধরো এটা যদি বলি, লিখলে হবে Capitalism refers to a form of economy adopted by Western part of the world, which promotes the individual wealth and free market economy, whereas communism is a form of Eastern economy focused on government wealth. দেখো আমি কি বললাম, মানে ক্যাপিটালিজম আর কমিউনিজমের সংজ্ঞা তোমার বোঝার দরকার নাই। ঠিক আছে, যে বুঝাইতে চাইছি সেটা হইতেছে ফার্স্ট লাইনটাই থাকবে দুইটারই সংজ্ঞা। বুঝছো? সংজ্ঞা বলতে একদম কাকে বলে এরকম না, পার্থক্যটা আসলে কোন জায়গায়। আমি যদি বলি ক্যাপিটালিজম আর কমিউনিজমের পার্থক্য কোন জায়গায়? ক্যাপিটালিজম পুঁজিবাদী অর্থনীতি, পশ্চিমা দুনিয়ার, আর কমিউনিজম যেগুলো পূর্ব দেশীয় দেশ, রাশিয়া বা চীন, এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্র সবকিছু মালিকানা থাকে, আর ক্যাপিটালিজমের ক্ষেত্রে ব্যক্তি মালিকানা প্রাধান্য পায়। আর এত কঠিন যাওয়ার দরকার নেই। স্কুল লাইফ এন্ড কলেজ লাইফ, এদের মধ্যে পার্থক্য কি? স্কুল লাইফে আমরা তুলনামূলক একটু ইম্যাচিউর থাকি, কলেজ লাইফে আমরা একটু ম্যাচিউর হই। স্কুল লাইফে আমাদের পড়াশোনা একটু কম থাকে, কলেজ লাইফে আমাদের পড়াশোনা বেশি থাকে। স্কুল লাইফে প্রথম দিকে কোনো ডিভিশন থাকে না, আর্টস কমার্স সায়েন্স। কলেজ লাইফে শুরু থেকে ডিভিশন থাকে আর্টস কমার্স সায়েন্সের।
সো স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফে তুমি শুরু লাইফে কি লিখতে পারো টপিক সেন্টেন্সে স্কুল লাইফ refers to the timeline where we spent our time from grade 1 to grade 10, whereas in the early stage of education, whereas college life refers to the extended version of our study life, who is started at 11th and finished at 12th. ঠিক আছে, তো এমনি একটা টপিক সেন্টেন্স লিখে দিলাম। এরপরে তুমি বর্ণনা করলে যে স্কুল কোন স্কুলের মধ্যে ভাগ আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, হায়ার সেকেন্ডারি মানে কলেজ। সো কলেজ লাইফে এটা, স্কুল লাইফে এটা হয়, কলেজ লাইফে এটা হয়। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে যেটা করো ভাইয়া, ফার্স্টে তুমি ধরো একটা টপিক সেন্টেন্স লিখলাম, এরপর যেটা অনেকে করে সেটা হচ্ছে ধরো টপিক সেন্টেন্সের পরে সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ, সিটি লাইফ সম্পর্কে অনেক ধরো 5-7 লাইন লিখলো, এরপরে ভিলেজ লাইফ সম্পর্কে 5-7 লাইন লিখে। এটা করবা না, তুমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করবা। যেমন ধরো তুমি টপিক সেন্টেন্স লিখলা, এরপরে তুমি পয়েন্ট দিবা, কি কি পয়েন্ট, যেমন লাইন লিখলা ইন টার্মস অফ ফ্যাসিলিটিস, in terms of facilities বা in terms of modern facilities city life is ahead of village life। তারপর ব্যাখ্যা দিবা যে সিটি লাইফ হ্যাজ এই সুযোগ সুবিধা আছে, মডার্ন সুযোগ সুবিধা আছে, হাসপাতালের ব্যবস্থা খুব ভালো, বা এডুকেশন কেয়ার ভালো, এভরিথিং whereas যেখানে ভিলেজ লাইফে এই থাকে না। তারপর দিবা বাট মানে প্রথমে ধরো এরকম কিছু পয়েন্ট দিবা যে সমস্ত পয়েন্টে সিটি লাইফ আগায় আছে, এরপরে কিছু পয়েন্ট দিবা যে ভিলেজ লাইফ আগায় আছে। দুটোর মধ্যে লিখবে ধরো সিটি লাইফ, এই যে ফ্যাসিলিটি কথা বলছেন, সিটি লাইফ আগায় আছে, ভালো হেলথ কেয়ার, ভালো এডুকেশন কেয়ার, এভরিথিং। এরপর দিবা স্টিল in terms of mental satisfaction someone a lot of people prefer village life to city life। ঠিক আছে, তারপর তুমি ভিলেজ লাইফের মানে যে উপকারগুলো আছে, মেন্টাল স্যাটিসফ্যাকশন হতে পারে, সবাই একসঙ্গে থাকা হতে পারে, কোঅপারেশন হতে পারে, কোলাবোরেশন হতে পারে, যেগুলো সাধারণত ভিলেজ লাইফে বেশি হয়, সিটি লাইফে একেবারে কম হয়। তো ওইগুলো তুমি বর্ণনা করলা, করার পরে এই যে বডি, ঠিক আছে, বডির পরে লাস্ট লাইনটা আবার যাবে টপিক সেন্টেন্সের মতো কিছু, বুঝতে পারছি? লাস্ট লাইনটা কেমনে যাবে, একটা রায়ের মতো যাবে, একটা ভার্ডিক্ট, তোমার কি মনে হয়। তারপর এখানে লিখলা লাস্ট লাইনটা কি, সো from all that information, so from all the narratives we can state that city life and the preference of city life and village life depends on person to person, where city life offers a lot of facilities and village life offers mental satisfaction। বুঝতে পারছি? শুরু লাইনটা টপিক সেন্টেন্স তুমি কিন্তু একটা পার্থক্য দেখাইছো, ঠিক তেমনি শেষের লাইনে এরকম একটা বোল্ড সেন্টেন্স লিখতে হবে। শুরুতে একটা সামারি, শেষে একটা সামারি, মধ্যে তোমার বডিটা থাকবে। এন্ড বিলিভ মি ভাইয়া, ট্রাস্ট মি, টিচার প্রথমে অংশটুকু পড়ে, শেষের অংশটুকু পড়ে, এই জায়গাটুকু সলিড থাকতে হবে। এবং চেষ্টা করবা টপিক সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার করছো লাস্টের সেন্টেন্সে ওই শব্দগুলো ব্যবহার করবা না, ওগুলো সিনোনিম ব্যবহার করবা বা অন্যভাবে এক্সপ্রেস করবা। ঠিক আছে, এক শব্দ মানে দুই জায়গাতে, যেমন সিডি শব্দটা দুই দুইবার ব্যবহার করবে, ওটা তো প্যারাগ্রাফের টাইটেল, রাইট? সো চেষ্টা করবা ওটা বাদে যেগুলো তুমি ন্যারেট করতেছো, যে শব্দগুলো দিয়ে ডেসক্রাইব করতেছো, ওই শব্দগুলো সিনোনিম লাস্টে যে ব্যবহার করার। ঠিক আছে, কারণ ধরো আমি তোমার খাতাটা নিলাম, খাতাটা নিয়ে তোমার প্রথম কয়েকটা লাইন পড়লাম, পরে আবার লাস্টে কয়েকটা লাইন পড়তে গেলাম, দেখি একই রকম শব্দ, একই রকম সেন্টেন্স, তাহলে ভাববো তুমি ভিতরে সব একই লিখছো। তো তোমাকে আমি সর্বোচ্চ 5-15 মধ্যে কত দিব, 6-7, সর্বোচ্চ 7 দিব বা 8 দিতে পারি, এর বেশি তো কখনো তোমাকে দিব না। ঠিক আছে, এখানে তুমি যদি একটা প্যারাগ্রাফে 8 নাম্বার হারাও, আরেকটা প্যারাগ্রাফে তুমি 8 নাম্বার হারালা মনে করো, 8 আর 16 নাম্বার তোমার চলে গেল, আর বাকি 4 নাম্বার তোমার এমনি থাকবে না। আরেকটা তোমার হইতেছে ধরো ইনফর্মাল বা ফর্মাল লেটার আছে, এরপর তোমার ধরো 1 থেকে ওইদিকে 6-7 পর্যন্ত আমাদের কোশ্চেন ছিল। সো এখানে যদি তুমি মার্ক পাও তোমার এই ক্লাস মিস যাবে শিওর। সো কোনোভাবেই এখানে মার্কস হারানো যাবে না। এরপর লাস্টে ওই যে লাস্ট সেন্টেন্সটা যেটা বললাম, লাস্ট সেন্টেন্সটা ভাবে লিখবা, লেখা ভাবে পরিষ্কার রাখবা। এন্ড ইংরেজি পরীক্ষায় খাতা ডিজাইন করবা, নীল কলম সঙ্গে নিয়ে যাবা, অ্যানসার টু দ্য কোশ্চেন নম্বর অমুক এই সেই, উপরে প্যারাগ্রাফ হেডলাইন নীল কলম দিয়ে লিখবা, সুন্দর করে লিখবা। টিচার মাস্ট বি ইমপ্রেসড। ঠিক আছে, সে ইমপ্রেস হলে সব ঠিক, সব ভালো, মার্কস পাবা। আবার কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে বলি, প্রথমে টপিক সেন্টেন্সে একই সেন্টেন্সের মধ্যে যে দুইটা সাবজেক্ট আছে দুইটাই ঢুকে যাবে, দুইটা একটা ছোট্ট কম্পেয়ার প্রথম লাইনে করে ফেলবা। বুঝতে পারছি? প্রথম কম্পেয়ারটা কিছু হবে, টপিক সেন্টেন্স হবে। এরপরে
কোন কোন জায়গাতে দুটার মধ্যে সিমিলারিটি আছে বা ডিফারেন্স আছে, তো ওই সমস্ত পয়েন্ট ধরে ধরে ইয়া করবা ইন টার্মস অফ অমুক when এটা অ্যারাইভ তখন এরকম পার্থক্য এই জায়গাতে, বাট স্টিল দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন সিটি লাইফ এন্ড ভিলেজ লাইফ রিগার্ডিং এই টপিকে। বুঝতে পারছি? এবার সো এটাতে বডিটা শেষ করবা, তার লাস্ট লাইনে আরেকবার বোর্ড করে লিখে দেবা। চেষ্টা করবা কোনো কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফে শেষের লাইনে অমুক ভালো অমুক খারাপ এগুলো লিখবা না, নেভার। ঠিক আছে? সো উই ক্যান সে দ্যাট সিটি লাইফ ইজ বেটার দ্যান ভিলেজ লাইফ। নো, তোমার কাছে ভার্ডিক্ট দাও না, তুমি ভার্ডিক্ট দিবা না, কোনো রায় দিবা না, তুমি জাস্ট দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাবা কোনটা ভালো কোনটা খারাপ, জনগণ বুঝে নেবে। বুঝতে পারছি? এটা জনগণের দায়িত্ব, তোমার কাজ না। বার এন্ড চার্টে ওটা হয়। আচ্ছা ঠিক আছে, বার এন্ড চার্টে এটা বলে দিব। সো তোমার কাজ হইতেছে জাস্ট কম্পেয়ার করা। তুমি লাস্ট লাইনে লিখবা, হ্যাঁ তুমি সর্বোচ্চ এটা লিখতে পারো, দো মানে এটা ইট সিমস যে এটা বেশি ভালো, বাট স্টিল ওইটারও এরকম ভালো কিছু দিক আছে। বুঝতে পারছো? তুমি সর্বোচ্চ এরকম লিখতে পারো, বাট এক কথা এটা ভালো এটা খারাপ এটা তুমি কখনো লিখবা না। এটা গেল কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। এরপরে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। তোমার হচ্ছে একটা কোশ্চেন আসবে, ওই ডেসক্রিপটিভ লিস্টিং দুইটার মধ্যে একটা প্যারাগ্রাফ আসবে, আর এদিকে কম্পেয়ার কন্ট্রাস্ট অথবা কজ ইফেক্ট এই দুইটার মধ্যে একটা আসবে। কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ কেমন? এই যে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবালাইজেশন, ওয়াটার পলিউশন, ব্রেন ড্রেন, এগুলো প্রত্যেকটা টপিক থেকে একটু তাকাও, দেখি একটু চিন্তা করে দেখো, প্রত্যেকটার কজ আছে ইফেক্ট আছে। এই জন্য এই প্যারাগ্রাফগুলো বলে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ তোমার কাজ হইতেছে তুমি প্রথমে এই বিষয়গুলো কজ লিখবা, তারপর ইফেক্ট লিখবা, শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো ঝামেলা নেই। বুঝতে পারছি? যেমন গ্লোবাল ওয়ার্মিং, প্রথমে লিখবা কজ, এরপর লিখবা ইফেক্ট, এবং টপিক সেন্টেন্সে দুইটাই থাকবে। টপিক সেন্টেন্সে দুইটাই থাকবে। যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে টপিক সেন্টেন্স কি হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু, মানে সংজ্ঞা দিলে 2-3-4 শব্দের মধ্যে, is mainly caused by human behavior like যে কলকারখানা ধোঁয়া ইত্যাদি, resulting the increase of heat of the earth। টপিকটা থাকবে, কজ থাকবে, ইফেক্ট থাকবে একই লাইনে টপিক সেন্টেন্স। বুঝতে পারছো? এরপরে তুমি প্রথমে কজ বর্ণনা করবা অনেকক্ষণ ধরে, টপিক সেন্টেন্স পরে হয়তো এক লাইন তুমি ডেফিনেশন দিলা, এরপর চলে যাবে কজে, যে গ্লোবাল ওয়ার্মিং এর কজ কি কি, পয়েন্ট ধরে ধরে। ঠিক আছে? ওই প্যারাগ্রাফ আলাদা করে দাও একই প্যারার মধ্যে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কি? কলকারখানা ধরা সবচেয়ে বড় কারণ গ্লোবাল ওয়ার্মিং এর। কলকারখানা বলতে কোন কোন কলকারখানা সেগুলো একটু ব্যাখ্যা করলাম। গ্লোবাল ওয়ার্মিং এর আর যে কাজগুলো আছে, আমাদের যে কিছুদিন ন্যাচারাল কারণ আছে গ্লোবাল ওয়ার্মিং এর, সেটা উল্লেখ করলাম। এরপর কি যাবা? ইফেক্টে যাবা, অন্য কোনো প্যারায় যাবা, ওই প্যারাতেই কিন্তু। ঠিক আছে? as a result all of this, as the consequences of all this, তারপরে কি ইফেক্ট কি আছে? এখন বললা যে উত্তমের বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জীবনী শক্তি কমে যাচ্ছে, ক্যান্সার সহ বিভিন্ন মানে যে আনপ্রেডিক্টেবল রোগ এগুলো আমরা আক্রান্ত হচ্ছি, এগুলা লিখলা। ঠিক আছে? তাহলে প্যারাগ্রাফ শেষ। এবং লাস্টের লাইনে তোমার ধরো লিখলা যে যে খারাপ কোনো জিনিস হয় তাহলে লিখবা reading all those things, এত কিছু আমরা কজ জানার পরে আমাদের উচিত we have to step forward and take initiatives। এটা একটা কমন লাইন, বুঝছো? যে কোনো খারাপ জিনিসের শেষে এই যে গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার পলিউশন, ব্রেন ড্রেন, এই তিনটা কিন্তু খারাপ জিনিস, গ্লোবালাইজেশন ভালো জিনিস। তো এই যে এই তিনটা ক্ষেত্রে ধরো লাস্টের লাইনে লিখে দেবা যে we all must step forward and take initiatives to prevent global warming অথবা to prevent water pollution, to prevent brain drain। ঠিক আছে? এটা একটা কমন লাইন, এটা ইউজ করতে পারো। এন্ড যেটা ভালো জিনিস ওইটাও যে গ্লোবালাইজেশন, এখানে এরকম কজ আছে ইফেক্ট আছে। প্রথমে গ্লোবালাইজেশনের একটা টপিক সেন্টেন্স লিখবা, যে টপিক সেন্টেন্সের ভিতরে এক কথায় কজ থাকবে, এক কথায় ইফেক্টটা থাকবে। এরপরে প্রথমে কজ বর্ণনা করবা, এরপরে ইফেক্ট বর্ণনা করবা। ঠিক আছে? লাইনটা শেষ করবা কেমনে? ওই যে সো গ্লোবাল ওয়ার্মিং ইজ সাবজেক্টিং সামথিং কিছু একটা। বুঝতে পারছি? এগুলো তোমার তেমন কোনো প্যারা হবে না। আবার বলি, কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে প্রথমে টপিক সেন্টেন্স, এরপরে কজ, তারপর ইফেক্ট। শেষ হবে যে কোনো লাইন দেখা ভালো জিনিস হলে মানে অ্যাপ্রিশিয়েট করে একটা লাইন শেষ করবা। যদি সামথিং ব্যাড হয়, উই মাস্ট কাম ফরওয়ার্ড এন্ড টেক ইনিশিয়েটিভ টু প্রিভেন্ট ইট। ঠিক আছে? সো এগুলো ছিল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আরেকবার একটু রিভিউ করে দিই। প্যারাগ্রাফের বিষয়টা হইতেছে 30 মার্ক আছে এখানে, 200 মার্কের মধ্যে 80 মার্কের রাইটিং এ, বাট 80 মার্কের মধ্যে 30 মার্কই শুধুমাত্র প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ 4 টাইপেরই আসবে।
ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, কজ এফেক্ট প্যারাগ্রাফ। চারটা প্যারাগ্রাফের কমন জিনিস কি? টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স ভালো মানে প্যারাগ্রাফটা ভালো, ঠিক আছে? টপিক সেন্টেন্স লিখবে কেমনে? একটু উপায় আছে, আগে চারটা আলাদা করে বলে দিই। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স থাকবে ভেস্ট ডেফিনিশন, একটা ইউনিক ডেফিনিশন, ঠিক আছে, যেটা ওই পুরো প্যারাগ্রাফটাকে সামারাইজ করবে, কভার করবে। এরপর লিস্টিং প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা কেমন হবে? ওই পুরো লিস্টিংকে রিপ্রেজেন্ট করতেছে এরকম কোন একটা লাইন। যেমন ধরো লিস্টিং প্যারাগ্রাফ কোথায়? হ্যাঁ, rules of ecoterrorism, the uses of internet, the uses of internet include in our মানে ওই যে যোগাযোগ কিংবা হইতেছে ক্রিয়েটিভ থিংস এটসেট্রা এটসেট্রা। প্রথম লাইনে যে সেটা ইয়া দিলা যে ইট হেল্পস দ্য হিউম্যান কাইন্ড থ্রু ভেরিয়াস ওয়েজ ইনক্লুডিং দুই তিনটা উদাহরণ দিলা। এরপর এক এক করে লিস্টিং শুরু করবা। এরপর তোমার হইতেছে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফের প্রথম লাইনটা কি থাকবে? প্রথম লাইনটা কম্পেয়ার থাকবে, জাস্ট একটা বেসিক কম্পেয়ার দিয়ে দিবা যে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। যেমন ধরো এই যে কই গেল, traditional learning versus technical learning. Traditional learning refers to the academic learning which we have in school or college to enrich our knowledge, and whereas technical learning enforces to do the real life practical jobs. ঠিক আছে, এই টাইপের কিছু লিখে দেয়। প্রথম লাইনে একটা কম্পেয়ার থাকবে যেটাতে দুইটা ডিফারেন্সিয়েট করা হবে। প্রথম লাইনে মিল লেখার চেষ্টা করবা না, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করে এমন কোন একটা স্টেটমেন্ট ট্রাই করবা। এরপর লাস্ট একটা হইতেছে কজ এন্ড ইফেক্ট। ওইটার ভিতরে তোমার কজ থাকবে এক লাইনের মধ্যে, এক লাইনের মধ্যে ইফেক্টটা থাকবে, মানে যেটা মেইন কজ বা মেইন ইফেক্ট ওইটাই এটা লেখার চেষ্টা করছে, যাতে বেশিরভাগই কভার হয়ে যায়। তো চারটাতে টপিক সেন্টেন্স লাগবে। টপিক সেন্টেন্স লেখার সিস্টেমটা হিসেবে আমাদের কলেজে এটা আমাদের মনে আছে যে টপিক সেন্টেন্সটা পড়িয়েছিল সুরঞ্জিত ম্যাম। সুরঞ্জিত ম্যাম একটা শব্দ ব্যবহার করতেন, বনসাই করা, ঠিক আছে, বনসাই। বনসাই তোমরা কেউ দেখছো? বনসাই হইতেছে যেমন বট গাছ বা বিশেষ বিশেষ গাছ হচ্ছে এইটুকু টবের মধ্যে নিয়ে আসে, এই টবের মধ্যে করে তাকে আটকে দেয়। মানে বট গাছ তো অনেক বড় হইতে পারে, অশ্বত্থ গাছ বট গাছ অনেক বড় হইতে পারে, কিন্তু বনসাই করে যেটা হয় টবের মধ্যে আর বাড়তে পারে না। তাহলে এই যে এতখানি বা এই যে এই সাইজে এরকম করে আটকে যায়। তোমাকে কি করতে হবে? তোমার আইডিয়া গুলো বনসাই করতে হবে। কেমনে করতে হবে? সেন্টেন্সে তুমি চাইলে 5 মিনিট সময় দিতেই পারো, মানে যখন তুমি প্যারাগ্রাফ লিখবা। এই ধরো যে এটা তোমার ইয়াতে আসছে, পরীক্ষা আসছে, গ্লোবালাইজেশন। তুমি চিন্তা করবা গ্লোবালাইজেশন গোল দিলা। এরপর গ্লোবালাইজেশনের কিওয়ার্ড গুলো কি কি হতে পারে? একটা কিওয়ার্ড হতে পারে ইন্টারনেট, ঠিক আছে। গ্লোবালাইজেশনে কিন্তু আবার তোমার ধরো এই যে গ্লোবাল ভিলেজটাও ক্রিয়েট করছে এইটা। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশনের সুবিধা হচ্ছে, এই হচ্ছে। তুমি চিন্তা করো কি কি ওয়ার্ড আছে, সবগুলো যেভাবে ইয়া করে লিখতে পারো। এরপর এটাকে বংশায় করো, মানে ছোট করো। বেশিরভাগ শব্দগুলোকে কনসেপ্টগুলোকে এক লাইনে নিয়ে আসো, বুঝতে পারছো? বংশায় করা কি? এইভাবে বংশায় করে টপিক সেন্টেন্স লিখতে হয়। তো প্রথমে একটা কনসেপ্ট চিন্তা করবে। দেখো এটা সহজ কাজ কিন্তু না, টপিক সেন্টেন্স বের করা বেশ কঠিন কাজ, বুঝতে পারছি? তবে টপিক সেন্টেন্স যদি ঠিক থাকে প্যারাগ্রাফ ঠিক দিকে এগোবে। টপিক সেন্টেন্স এরকম বংশায় করবা। প্রথমে টপিকটা নিবা, ঠিক আছে, টপিক এটা যাতে আইডিয়া কি হতে পারে, এটা আইডিয়া কমপ্রেস করো, করে টপিক সেন্টেন্স তৈরি করো। টপিক সেন্টেন্সে যা থাকবে কোনো কঠিন ওয়ার্ড ইউজ করবা না, বাং ভুলবে সর্বনাশ। কোনো বিশাল কঠিন কোনো সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করবা না, বুঝতে পারছো? সিম্পল, একদম সিম্পল জিনিসপত্র ইউজ করবা টপিক সেন্টেন্স লেখার ক্ষেত্রে। পুরো প্যারাগ্রাফ যেন কখনোই রেলেভেন্স না হয়, সবসময় যেন পুরোপুরি রেলেভেন্ট থাকে। তো এরপর প্যারাগ্রাফের পরে এন্ড প্যারাগ্রাফে যে ভোকাবুলারিটা ইউজ করবা খুব কঠিন করা দরকার নেই, ইজি ভোকাবুলারি রাখবা। বাট যদিও ভোকাবুলারি মানে সব জায়গাতে কাজে লাগে। এরপরে এটা কি ছিল? ও নিউমোনিক ভোকাব। নিউমোনিক ভোকাব সম্পর্কে তোমাদেরকে এর আগে অনেকবার বলছি। এখানে প্রায় 1800টা ওয়ার্ডের মতো আছে এবং নিউমোনিক ভোকাবুলারি সম্পর্কে একটা পেজে তোমাদেরকে দেখানো হয়েছে, রাইট? সো নিউমোনিক ভোকাবুলারি এটা আসলে খুব প্রেইজিং একটা জিনিস, আসলে খুব প্রেইজিং একটা জিনিস। এটাতে তোমার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা পুরো স্লাইড থাকে, ওয়ার্ড থাকে, সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স সব কিছু থাকে। এক্সট্রা যেটা থাকে একটা গ্রাফিক্স এর মতো থাকে। ধরো একটা কোনো বিশেষ সিনেমা দৃশ্য হতে পারে বা সামথিং যেটা তুমি ওয়ার্ডটা মনে রাখতে পারবে, একটা ছন্দ দেওয়া থাকে যাতে ওয়ার্ডটা মনে থাকে। সো এরকম করে 1800টা ওয়ার্ড বললে যে 1800টা ওয়ার্ড সাথে তোমার এইচএসসি কভার করে, আইবিএ কভার করে, সেট কভার করে, সো আর এক্সট্রা কোনো ওয়ার্ড লাগে না। তো এটা তোমরা চেক করতে পারো। জানো তোমরা যে প্রত্যেকটা ক্লাসে এই যে আইবিএ কিক স্টার্ট করছেন, প্রত্যেকটা ক্লাসে যে সবচেয়ে বেশি এনগেজ করে একটা ক্লাসে, লাইভ ক্লাসে যারা সবচেয়ে বেশি মানে কমেন্ট করতে পারে বা রিপ্লাই দিতে পারে তাদেরকে আমরা একটা নিউমোনিক ভোকাব গিফট করে থাকি। এবং
গত দিনের মধ্যে একজনকে দেওয়া হয়েছে, এখনো দেওয়া হবে, আজকে ক্লাসে দেওয়া হবে। আচ্ছা, প্যারাগ্রাফ শেষ। এবার আসি গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্ট মেইনলি আমাদের দুইটা সিস্টেম আসে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে বার। সাধারণত বারে বেশি আসে। বার চার্ট কেমন, এই যে এরকম থাকে না, এটা কমলো বাড়লো, আবার অনেকখানি বাড়লো, আবার অনেকখানি কমলো, এরকম হলো, এগুলোকে আমরা বলি বার চার্ট। এই বার চার্ট গুলো কেমনে আসে, এই যে এই একটা বার চার্ট আসছে, তোমাকে এরকম একটা চার্ট দিয়ে বলবে, চার্টটা কিসে সেটা বলবে যে ইন্টারপ্রেট করো, ব্যাখ্যা করো, কেমনে করবে ব্যাখ্যা, সেটা নিয়ম কানুন বলে দিই। ফার্স্টে যেটা করবা, প্রথম একটা গ্রাফ চার্টে কিন্তু অনেকগুলো প্যারা করতে পারবা, ঠিক আছে, প্যারা করবা। ফার্স্টে সাবজেক্ট, মানে গ্রাফ চার্টটা কিসের উপরে লিখবা, দ্য গিভেন চার্ট narrates, তারপরে যে টপিকটা, যেমন ধরো এখানকার টপিকটা হচ্ছে এটা, narrates the gross domestic product from IT and service industry of United Kingdom। শেষ, এটাই ফার্স্ট লাইন। এরপরে সেকেন্ড লাইন থেকে যেটা করবা, মানে সেকেন্ড প্যারা, ফার্স্ট লাইন একটা সেন্টেন্সে একটা প্যারা শেষ করে দিবা, এরপরে পরের প্যারায় যাবা, এরপর গ্রাফটা ব্যাখ্যা করবা, কেমনে করবা সেটা করি। ফার্স্টে লিখবা ইন্ডিভিজুয়াল ডেটা। ইন্ডিভিজুয়াল ডেটা মানে কি, যা আসছে জাস্ট লিখে যাওয়া। যেমন in 1992 regarding IT industry in 1992 it was above 6%, in 1994 it was umuk 96 এত 98 এত 2000 এত, সার্ভিস ইন্ডাস্ট্রি 92 তে এত, 94 এত, 96 এত, 98 এত, 2000 এত, এরকম গেল। এরপরে যেটা করবা, কম্পেয়ার করবা। কম্পেয়ার কেমনে করবা, in 1992 the GDP from IT industry was above 6%, but in 1984 it increased to above 8%. After 2 years in 1986 it decreases from 8%. After 2 years in 1998 it increased to 12%. In 2000 it jumped over 14% and about to reach 16%. অর্থাৎ কখন কমলো কখন বাড়লো এরকম। আবার এই সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আবার এরকম করে বলবা, ঠিক আছে, যে 92 সার্ভিস ইন্ডাস্ট্রি এটা 4% ছিল, 94 এটা বেড়ে 6 এর উপরে চলে গেছে, 96 এ এটা 6 এর 8 মাসে 7% এ আছে, এমনি বলবা। এরপর ভাই আচ্ছা, বারবার ইনক্রিজ আর ডিক্রিজ শব্দ ব্যবহার করব কি করব না, উত্তর হচ্ছে করবে না। এক শব্দ ব্যবহার করলে ভালো লাগে না দেখতে, যে ইন 1992 এটা অমুক ছিল, আবার ইনক্রিজ করলো, না। তোমাকে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এই যে এই লিস্টে ইউজ করবা, এই সেখানে সবগুলো শব্দ দেওয়া আছে। ইনক্রিজের পরিবর্তে যে তুমি যত শব্দ ইউজ করতে পারো, তুমি প্রথমবার লিখবা ইনক্রিজ, তারপর ধরো ইট ইনক্রিজেস টু 6%, তারপর লিখলা ইট রাইজ, তারপর গ্রো, ক্লাইম্ব, গো আপ, অ্যাডভান্স, ইমপ্রুভ, এই সবগুলো মানে কি ইনক্রিজ করা। যেমন ধরো কোথাও আমরা ইউজ করব, এই যে এখানে ইনক্রিজ করছে, গ্রো করছে, রাইজ করছে, অ্যাডভান্স হয়েছে। আবার এখানে দেখো অনেকখানি গ্রো করছে, এখানে অনেকখানি গ্রো করছে, যেখানে র্যাপিড গ্রোথ হয়েছে অনেকখানি, সেখানে তুমি ইউজ করবা জাম্প করছে, দেখতে সুন্দর লাগবে। বাট আফটার 2 years it jumped from 6% to 10%, ঠিক আছে। অথবা it soared, surged, skyrocket, shoot up, escalate, হ্যাঁ এখানে কিছু কঠিন ওয়ার্ড আছে, বুঝতে পারছি, তুমি জাম্প জাস্ট ইউজ করো। অথবা তুমি যে স্কাইরকেট, এটা মনে থাকবে যে স্কাইরকেটের গতি বেশি তাই দ্রুত যাওয়া আর কি। শুট আপ, এসকেলেট, এই যে এসকেলেটর থেকে এসকেলেটর শব্দটা আসছে। এটা হচ্ছে ইনক্রিজের ক্ষেত্রে। ডিক্রিজের ক্ষেত্রে কি জাস্ট ডিক্রিজ ইউজ করবা না, ডিক্রিজ অথবা ডিক্লাইন, it declined to 4%, drop, it dropped, it fall, it reduced, it went down, diminish। আর যদি যে খুব বেশি কমে যায় হঠাৎ করে, তাহলে ইউজ করবা যে কোল্যাপস, ক্র্যাশ, সিঙ্ক। এখানে আর কিছু ওয়ার্ড ছিল আমার জানা, বাট এগুলো বেশি কঠিন, দরকার নেই। বাদ এই ইয়াটা একটু মনে রাখার চেষ্টা করবা, বুঝতে পারছো। এই স্লাইডটা একটু ভালো করে মানে স্ক্রিনশট নিয়ে বা সামথিং, যদিও মেরিটোর ইয়েতে সব দেওয়া থাকে, ওয়েবসাইট সব দেওয়া থাকে, স্টিল এইটা একটু ভালো করে দেখি এই স্লাইডটা, বুঝতে পারছো। এটা খুবই লাগে, তুমি কোন কোন ওয়ার্ড ইউজ করতে পারো এই ওয়ার্ডগুলো ভালো করে মনে রাখবা। জাস্ট ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে সব শেষ করে না, এই ওয়ার্ডগুলো ব্যবহার করার ট্রাই করবা, তার খুশি হয় যে ভোক্যাবটা, বুঝতে পারছো। সবসময় ইনক্রিজ ধরো তুমি ব্যবহার করলে, তোমার সর্বোচ্চ এই শব্দগুলো কবে ব্যবহার করা দরকার হবে? 4 বার ইনক্রিজ, সর্বোচ্চ 4 বার বা 5 বার আসবে।
এখানে অনেকগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 চার পাঁচটা মনে থাকবে না, পড়লেই মনে থাকবে। ইনক্রিজ ডিক্রিজ এটা, আর যদি অনেক সময় দেখো সেম থাকে বলবা ইট রিমেইন দ্য সেম, শেষ। অথবা ইট ডিড নট সি এনি চেঞ্জেস, শেষ। বুঝতে পারছো? এটা হইতেছে, এটা গেল। এরপরে ইন্ডিভিজুয়াল ডাটা, এরপর কম্পেয়ার করবা। এটা কতখানি লিখবো ভাইয়া? আই উড সাজেস্ট যে মোর দেন 2 পেজ। এটা আমার সাজেশন যে 2 পেজে বেশি লিখবা। এরপরে কম্পেয়ার করবা। কেমনে কম্পেয়ার করবা? এই যে in 1992 IT industry ছিল 6 এর বেশি, but service industry, because in 1992 service industry GDP was less than কতখানি লিখছে? 6 থেকে 4 বাদে 2, ঠিক আছে, was less than IT industry by 2%. In 1994 the difference decreased and went to 1%. In 1906 that আরো কমে গেছে, প্রায় কাছে চলে গেছিল, it was about same. But in 1998 as the IT industry GDP had a jump and the difference increased. In this cost difference প্রায় 2% difference চলে গেছে। And in 2000 again due to the skyrocketing of IT industry, the difference between IT industry GDP and service industry GDP had exceeded more than 3%. বুঝতে পারছি? তাহলে প্রথমে কি হইল? প্রথমে হইছে সাবজেক্টটা লিখছো, তারপর ইন্ডিভিজুয়াল ডাটা লিখছো, এত সময় এত পার্সেন্ট ছিল, তারপরে কি করছো? কম্পেয়ার করছো। বুঝতে পারছো? কম্পেয়ার করছো, লাস্টে ডিসিশন দিবা। এইখানে ভাইয়া ডিসিশন মানে কিন্তু বলবা না এইটা ভালো এটা খারাপ, নেভার। তুমি বুদ্ধিজীবী না, তোমার থেকে মন্তব্য চাই কোনটা ভালো কোনটা খারাপ। তুমি জাস্ট কংক্রিট ডাটা নিয়ে ডিল করতেছো, কংক্রিট ডাটা। তুমি লাস্টে কি বলবা? Though we have seen a very fluctuating graph, the IT industry's GDP এটা খুব rapid growth দেখতেছে, is experiencing a rapid growth, whereas the service industry's GDP is also increasing but in a slower rate. এটা হচ্ছে আমাদের decision. বলবো না যে so the government must take initiative to grow up the service industry GDP, never. No comment regarding this. তুমি জাস্ট কংক্রিট ডাটা নিয়ে ডিল করবা। যেমন তুমি এখানে হয়তো একটা ইয়া দিতে পারতো, বাল্য বিবাহের রেট নিতে পারতো। ধরো না যে লালটা নাই, মনে করো লালটা নাই, ঠিক আছে, লালটা ধরো নাই, জাস্ট এইটাই আছে। এটা ধরো বাংলাদেশে বাল্য বিবাহের হার, এটা 1992 সালে 94 সালে তো 96 এত 98 এত 2000 এত। তুমি ব্যাখ্যা করলে সব যে 92 এত ছিল, 94 এত ছিল, 96 এত ছিল, 98 এত ছিল, 2000 এত ছিল। পরের প্যারাগ্রাফে লিখলে আছে 92 থেকে 94 কমছে না বাড়ছে, কমলে কতখানি কমছে, বাড়লে কতখানি বাড়ছে, 96 যায় কমছে কতখানি, বাড়ছে কতখানি, মানে যেটাই হোক আর কি। তবে 98 কমলে বা বাড়লে যেটাই হোক কতখানি, 2000 এর কতখানি, শেষ পর্যন্ত শুরুতে কত ছিল, লাস্টে কত ছিল, এটা দেখাই দিলা। কোন ইয়ারে সবচেয়ে বেশি জাম্প হইছে সেটা বললা, অথবা কোন ইয়ারে সবচেয়ে বেশি ডিক্লাইন হইছে, ফল করছে সেটা বললা। বাট শেষে যায় বলে দিলা so we must say the government must take necessary initiatives to prevent child marriage. No, এটা তোমার কাছে না। বুঝতে পারছো? নো কমেন্ট। তুমি জাস্ট কংক্রিট ডাটা যেটা বলছে ওইটা জাস্ট লাস্টে যা বলবা। বুঝতে পারছি? জাস্ট কংক্রিট ডাটা যেটা সেটা। এরপরে চলো, এটা গেল গ্রাফ এন্ড চার্ট, গ্রাফ এন্ড চার্ট, গ্রাফ এন্ড চার্ট এই কয়টাই ছিল। সো গ্রাফ এন্ড চার্টের ক্ষেত্রে আবার বলি, ফার্স্ট সাবজেক্ট লিখবা, গ্রাফটা কি নিয়ে ডিল করতেছো এটা এক লাইনে লিখবা। সেকেন্ড ইন্ডিভিজুয়াল ডাটাগুলো বর্ণনা করবা। তারপরে যায়, তারপর প্যারাগ্রাফে যায় ইয়া দেখাবা, কম্পেয়ার করবা যে কোন ইয়ারে বেশি কম হয়েছে, মানে যে দুইটা ডাটা একসঙ্গে থাকে। ধরো এই যে এরকম এখানে যেমন দুইটা একসঙ্গে দিছে, আইটি ইন্ডাস্ট্রি আর হইতেছে সার্ভিস ইন্ডাস্ট্রি, দুটোর মধ্যে কম্পেয়ার দেখাবা যে কোন বছর কোনটা কম ছিল কোনটা বেশি ছিল, পরের বছরে কোনটা বেশি কমছে বা কোনটা বেশি বাড়ছে, এগুলো লিখলা। আর যদি একটা ডাটা দেওয়া থাকে, হয়তো জাস্ট এখানে আইটি ইন্ডাস্ট্রি দেওয়া থাকতে পারতো, বেশিরভাগ সময় খুব ইজি থাকে, একটা ডাটাই দেওয়া থাকে। তো ওই সময় দেখাবা, কম্পেয়ার করবা যে কোন বছরে বেশি বাড়ছে, কোন বছরে কম বাড়ছে, কত বা কমছে, কোন বছরে কতখানি কমছে, কতখানি বাড়ছে, মানে কম্পেয়ার দেখাবা। এরপর লাস্টে যায় বলবা যে উই ক্যান সি আ ফ্ল্যাকচুয়েটিং গ্রাফ, বা বেশি কমছে। এটা অনেক সময় গ্রাফ দেখা যায় সরাসরি ধরো বাড়ে, মানে কমে না, জাস্ট এরকম। অনেক সময় গ্রাফ এরকম এরকম লিখে যে উই ক্যান শো র্যাপিড গ্রোথ গ্রাফ,
ঠিক আছে, অথবা র্যাপিড ডিক্লাইন। আর যদি এরকম হয় তাহলে কি বলবা? ফ্ল্যাকচুয়েটিং। এটা ওয়ার্ডটা কি ভাইয়া? ফ্ল্যাকচুয়েটিং। যাই হোক, এরপরে আচ্ছা আইবিএ অনেকে তোমার কোশ্চেনের কথা জিজ্ঞেস করো, ঠিক আছে, যে আইবিএ প্রিপারেশন না শুধু আইবিএ না থাকে, আইবিএ, বুয়েট, মেডিকেল, এইচএসসি এভরিথিং ক্র্যাক করার একমাত্র সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে তোমাকে কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে। কোশ্চেন ব্যাংকের উপরে কোনো বই হয় না, কোথাও কোনো বই হয় না। তুই তো বুয়েটে যে পড়ে যে কাউকে জিজ্ঞেস করো, সবাই একটা বই কথা বলে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। আইবিএ তো কোশ্চেন ব্যাংক লাগবে। সো হিয়ার ইজ ইনিশিয়েটিভ যে আইবিএ কোশ্চেন ব্যাংক আমরা একটা ব্যবস্থা করছি এখানে একটা আইবিএ 30 বছর, শুধু বিবিএ না, বিবিএ প্লাস এমবিএ, এই একটা জাস্ট ইয়ার মধ্যে তুমি কিনলেই 30 বছর কোশ্চেন পাওয়া যাবা, সলভ সহ পাবা, লাইভ পরীক্ষা পাবা, প্লাস আমরা জাস্ট শুধু সমাধানই দিই নাই, প্রত্যেকটা বছরের উপরে আধা করে ভিডিও করছে সলিউশন ক্লাস, অর্থাৎ তোমরা পুরো একটা কোর্স পেয়ে যাচ্ছে একটা বই কিনলে। যাই হোক, ইউ ক্যান ট্রাই দিস আউট, তোমাদের ইচ্ছা। এরপর আসো লেটার। লেটারে একটা হইতেছে ফর্মাল লেটার, একটা হইতেছে ইনফর্মাল লেটার। আমরা দুইটা আগে ফর্মাল লেটারটা দেখবো, এরপর ইনফর্মাল লেটারটা দেখবো। এর আগে তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু দেখে নিই যে গ্রাফ এন্ড চার্ট এন্ড প্যারাগ্রাফ, এই দুটোতে সবচেয়ে বেশি সময় যায়, এই দুটোতে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ওকে, চলো আমরা এরপরের ইয়াতে চলে যাই। ফর্মাল লেটার। ফর্মাল লেটার লেখার, দেখো লেটার লিখতে হলে, লেটার বা ইমেল, তোমাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হইতেছে তুমি ফরম্যাট করতে পারো কিনা, ফরম্যাটটা জানো কিনা। এটা একটা ফর্মাল লেটারের ফরম্যাট, তোমাকে জাস্ট এটা মনে রাখতে হবে। শুরুতেই থাকবে ডেট। ডেট লেখাটা নিয়ম আছে, তুমি এরকম লিখবা, ঠিক করে নেই একটু, তুমি ইদার লিখবা মে 2nd 2025, অথবা লিখবা 2 মে 2025। বুঝতে পারছো? এই যে তুমি কমা দিবা, কখন কমা দিবা? যদি যে এইটা লিখো, এখানে বলে কিন্তু এখানের মধ্যে কোনো কমা বসবে না। বুঝতে পারছো? আই প্রিফার এইটা লিখবা, বেটার। ডেটা এখানে লিখবা, এরপর দ্য প্রিন্সিপাল অফ দ্য হেডমাস্টার দ্য ইউনো এনিথিং, কোনো কমা নাই কিন্তু কিছু নেই, মনে রাখো দ্য প্রিন্সিপাল। এরপরে কি? ইনস্টিটিউশন, কোনো ফুল স্টপ কিছু নেই। এরপরে অ্যাড্রেস, এখানে ফুল স্টপ। যেমন ধরো এটা এরকম হতে পারে মে 2nd 2025, মে 2nd, 2025 দ্য প্রিন্সিপাল দ্য রোটেম কলেজ ঢাকা, ঢাকার পরে ফুল স্টপ, এটাই কোনো ফুল স্টপ নেই। এরপর ডেটা, এটার মধ্যে একটু গ্যাপ থাকবে, আবার অ্যাড্রেস বা সাবজেক্ট লেখার আগে একটু গ্যাপ থাকবে। গ্যাপ লিখে সাবজেক্ট, সাবজেক্টে যে কোলন দিয়ে সাবজেক্ট পর ফুল স্টপ বসবে। এরপর ডিয়ার স্যারের পরে কমা, অনেকে কমা দেয় না, বাট উইল প্রিফার তুমি কমা দিবা, প্যারা নেই। ডিয়ার স্যার লেখা যায়, হ্যাঁ যায়, আমরা আগে ভাবতাম যে ডিয়ার স্যার লেখা যায় না, হয়তো ইনফর্মাল আছে, বাট তুমি তো খুলে দেখো বা আইএলটিএস এর বিভিন্ন ইতে দেখো ওরা ডিয়ার স্যার লিখে, এটা প্যারা না। এরপর বডিটা লিখবা, 2টা থেকে 3টা প্যারাগ্রাফে বডি লিখলা। এরপর লাস্ট ইউর মোস্ট অফ ইট ফিক লিখে এখানে কমা বসবে, ঠিক আছে, এখানে কমা বসবে, আর লাস্টে যায় ফুল স্টপ। আচ্ছা, তো এখন কথা হইতেছে যেগুলো অ্যাপ্লিকেশন আসে খুব ইজি আসে, এবং ফার্স্ট লাইনটা তোমাদের মোটামুটি সবাই একই ধরনেরই দেখো, সেটা হইতেছে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু স্টেট দ্যাট আই এম অমুক। এরপর যেটা চাহিদা ওইটা লিখবা। এরপরে হচ্ছে শেষ করবার পরে লাস্টে লিখবা সো দেয়ারফর আই উইশ। প্রে শব্দটা ব্যবহার করবা না, ঠিক আছে, প্রে শব্দটা ইউজ করবা না। প্রে মানে প্রার্থনা করা, প্রে একজনের কাছে করি, আমরা লিখবো উই হোপ বা আই হোপ। সো দেয়ারফর আই সিনসিয়ারলি হোপ দ্যাট ইউ উইল বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি লিভ বা সামথিং, যেটাই হোক, ঠিক আছে। দেখো আমরা কিন্তু আজকে জাস্ট যেগুলো আলোচনা করতেছি ফরম্যাটিং, লিখবা কেমনে এর অনেক উপায় আছে। একটা প্যারাগ্রাফ লিখে দিব, সব প্যারাগ্রাফটাতে লিখবা। একটা এটা লিখে দিলে সব ফরম্যাটটা যেটা সেটাতে লিখতে পারবা। এরকম আর একটা ক্লাস নিব,
বুঝতে পারছো? যেখানে পরীক্ষার সামনে খুব দ্রুতই একটা জাস্ট ক্লাস নেব, ওই ক্লাসটা অনেক লম্বা হবে, আর সবগুলো রাইটিং এর টেকনিক শিখাই দেবো, যাতে এক মানে টেকনিকে সব মানে লিখতে পারো। এরপরে চলো ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কেমন হবে? ইনফর্মাল লেটারের খাতার এরকম ডান দিকে প্রথমে থাকবে অ্যাড্রেস, তারপর থাকবে ডেট। প্রথমে অ্যাড্রেস, এরপর ডেট, এরপর এই যে ডেট ঠিক বরাবর সামনে এসে এক ঘর ফাঁকা দিয়ে ঠিক নিচে ডিয়ার নাম, ডিয়ার রাহি, ডিয়ার সামথিং, ডিয়ার সাকিব, নাম দিয়ে কমা। এরপরে বডি, বডি কতখানি? ওই যে 2 3 4 তোমার ইচ্ছা, যত প্যারা করা সম্ভব, ঠিক আছে? প্যারা। তারপর একদম লাস্ট হলো ওই যে নো মোর টুডে কনভে মাই সালাম টু ইওর প্যারেন্টস। তারপর একদম আবার ডান দিকে এসে ইওর ফ্রেন্ড বা ব্রাদার যাই থাকুক আর কি, কনটেক্সট অনুযায়ী দিয়ে তোমার নাম। বুঝতে পারছো? ইনফর্মাল লেটারে আর একটা জিনিস দিতে হয়, সেইটা হইতেছে ডাক টিকিট। ডাক টিকিটটা বলি কেমন হবে? ডাক টিকিট এভাবে থাকবে, এটা থাকবে 5 ইঞ্চি এদিকে, এদিকে থাকবে 3 ইঞ্চি, ঠিক মাঝে 2.5 ইঞ্চিতে একটা দাগ থাকবে, এইখানে থাকবে লেখা থাকবে স্ট্যাম্প। বুঝতে পারছো? স্ট্যাম্প এখানে চেষ্টা করবা 1 ইঞ্চি করে দিতে। এখানে হবে ফ্রম, এখানে হবে টু। নাম দিয়ে দিবা কেয়ার অফ, সিও মানে কেয়ার অফ, তার বাবার নাম দিবা। কোয়েশ্চেন দেওয়া থাকে, কোয়েশ্চেন দা বাবার নাম দেওয়া থাকে না, ওটা তুমি নিজে বানায় লিখবা। ফ্রম তোমার ঠিকানা, আর তোমার রিয়েল ঠিকানা মানে রিয়েল নাম দিবা না, কোয়েশ্চেন দেওয়া থাকে সাপোজ দিয়ে দেবো, ওটা ব্যবহার করবো। যদি ব্যবহার না করো মার্কস পাবা না, কোনো মার্কসই পাবা না। এই জায়গাতে খুবই সাবধান, কিন্তু কোয়েশ্চেন যেগুলো দেওয়া আছে ওগুলো ইনফরমেশনের বাইরে কিছু ব্যবহার করবা না। এটা হচ্ছে ইনফর্মাল লেটার। এরপরে ইমেইল। ইমেইল একটা কথা আছে, ইমেইলের শুরুতে দেখো তোমরা যে ফ্রম টু সাবজেক্ট সেন্ট, এরপরে একটা বক্স রাখবা, বক্সের মধ্যে লিখবে ইমেইল মাস্ট নট এক্সিড 1 পেজ। ঠিক আছে? ইমেইল কখনো 1 পেজের বেশি হবে না, ইমেইল কখনো 1 পেজ বেশি যাবে না। এইটুকু লিখলা, তারপর একটা বক্স রাখবা, লিখবা ইমেইল, কোনো ফালতু কথা থাকবে না। ফর ইনফর্মাল লেটার তুমি 2 পৃষ্ঠা লিখবা, ফর্মাল লেটার 1 পৃষ্ঠা, ইমেইল 1 পৃষ্ঠার মতো মাস্ট। বুঝতে পারছো? এখানে জাস্ট ইমেইল শুরু হবে ডিয়ার এটা, তারপর শুরু করলা, কোনো ফাউল লেখা হবে না। ইমেইল তোমার যদি 3-4 দিন শেষ হয়ে যায় প্যারা নেই, জাস্ট যে সাবজেক্ট ওইটাই করে লিখবা। এবার কথা হইতেছে ইমেইল অনেকেই ফ্রম আর সেন্টটা লিখে না। এটা এখন হইতেছে যদি তোমার স্কুলের এক্সাম হয়, তোমার ক্লাস টিচার যেটা প্রেফার করেন, তোমার ইংলিশ ক্লাস নেন, তিনি যেটা প্রেফার করেন ওইটা দেবা। এখন বোর্ড পরীক্ষা হলে কোনটা দেবা? বোর্ড পরীক্ষা হলে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ 4টা দেওয়াই সেফ। ঠিক আছে? 4টা দেওয়া সেফ, কারণ অনেক বয়স্ক টিচার তারা 4টাই চান। তুমি বেশি দিলে কেউ নাম্বার কাটবে না, বাট অনেকে ফ্রম আর সেন্ট না দিলে নাম্বার কাটতে পারে। বুঝতে পারছো? সো ঝুঁকি না দরকার নেই। সেন্টে কি দিবা? ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম, এটা হচ্ছে ইমেইলের সিস্টেম। বক্স লিখে ডিয়ার লিখে লাস্টে আবার ইয়োরস, শেষ। কোনো ফালতু কথা থাকবে না ইমেইলে। আবার বলতেছে কোনো ফালতু কথা থাকবে না, পুরোপুরি বুলস-আই হবে। এরপরে ইমেইলটা, এবার স্টোরি রাইটিং আসলে বেশি কিছু বলার নেই। স্টোরি রাইটিং এ সর্বোচ্চ কয়টা? 15টা স্টোরি আছে, 15টা স্টোরি ঘুরে ফিরে আসে। স্টোরি রাইটিং এর চেষ্টা করবা মোর দ্যান 2 পেজ যাওয়ার। স্টোরি রাইটিং এর মোর দ্যান 2 পেজেস যাবা। এরপর স্টোরি রাইটিং এর সঙ্গে নিজের মতো করে গল্প বানাবা, আনলেস এটা একটা আনকনভেনশনাল স্টোরি। সাধারণত বোর্ড পরীক্ষাগুলোতে কোনো কনভেনশনাল স্টোরি নাই, ওই কাকের হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে হতে পারে, বা সামথিং এ হতে পারে। এবার টাইটেলের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে সাধারণত তোমার যদি পরিচিত কোনো কিছু হয়, যেমন ওই যে ভালুকের গল্প, 2 বন্ধুর গল্প, অথবা ওই যে কাকের যে গল্পটা বলে ওটা কথা, অথবা রাজা মিডাসের কাহিনী হাত দিলে শোনা হওয়া যায়, তার লোকের গল্প, এগুলো থাকলে তার যে মূল কথাটা ছিল না, যেমন ধরো ভালুকের ওইখানে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, অথবা তোমার ওই কাকের ক্ষেত্রে হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ এ হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ আ ওয়ে, এরকম যে মানে মূল ইয়াটা আছে, শিক্ষণীয় বাক্যটা আছে, ওইটা চেষ্টা করবা টপিকে দিতে, হেডলাইন দিতে। আর যদি আনকনশিয়াস স্টোরি হয়, তুমি ক্যাচি হেডলাইন দিবা। বুঝতে পারছো? একটা ক্যাচি হেডলাইন দিবা। এরপর তুমি সেন্টে গল্পটা লিখবা, ওই যে বললাম 15টা গল্প ইয়ে আসছে,
আমি এটা একটা লিস্ট দিয়ে দিব যদি তোমরা চাও যে কোন 15টা সাধারণত আসে। সো হাইস্ট 15টা স্টোরি, এগুলো পড়লে আসলে সব জায়গা থেকে কমন পাওয়া যায়, 15টার মধ্যে ঘুরে ফিরে আসে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, পুরো রাইটিং পার্টটা কমন আসে। প্যারাগ্রাফ তোমাকে 4টা প্যারাগ্রাফ নিয়ে সর্বোচ্চ কয়টা করতে হবে? হাইস্ট 20টা, বা আরো যদি তুমি রিস্ক নিতে চাও না একদমই 30টা, এর বেশি করতে হয় না। এর ফর্মাল লেটার তুমি জানো কি আসবে, ইনফর্মাল লেটারও জানা জিনিস। এরপরে তোমার হচ্ছে ইমেল আর ফর্মাল লেটার প্রায় একই একই ধরনের কজে আসে, জাস্ট ওই ফরম্যাটটা ডিফারেন্ট। ফর্মাল লেটার একটু বড় করা যায়, বাট ইমেল কোনো ফালতু কথা লেখা যাবে না, জাস্ট বুলস টাইপ টু দ্য পয়েন্ট, কয়েক লাইন লিখবা। এরপর হচ্ছে গ্রাফ এন্ড চার্টে, হ্যাঁ গ্রাফ এন্ড চার্টে একটু আসে, সবসময় গ্রাফ এন্ড চার্ট কমন পাবা না, বাট প্যারা নেই। গ্রাফ এন্ড চার্টে একদম বলেছি কি কি করবা, সাবজেক্ট লিখবা, এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো দেখাবা, জাস্ট লিখবা এত সালে 1%, এত সালে 1%, এত সালে 1% শেষ। তারপর প্যারাতে দিবা কম্পেয়ার করবা, কখন বাড়ছে কখন কমছে, কখন বাড়ছে কখন কমছে। যদি দুইটা ডাটা একসঙ্গে পাশাপাশি দেওয়া থাকে সমান্তরালে প্যারালালি, তাহলে দেওয়া যায় এই বছর এটা ছিল বাট ওই বছর ওটা থেকে এত বেশি ছিল, এরকম ভাবে কম্পেয়ার দেওয়া। লাস্টে যা বলবো যে ফ্ল্যাকচুয়েটিং না জাস্ট বাড়তেছে না জাস্ট কমতেছে, এরকম একটা কমেন্ট করে দিবা, বুঝতে পারছো? আর স্টোরি রাইটিং তো স্টোরি রাইটিং, 15টা স্টোরির মধ্যে কমন পাবা, এখানে তেমন পড়ানোর কিছু নেই। ইন কেস আরেকটা কথা বলি, যদি কিছু লিখতে না পারো, বুঝতে পারছো, সেটা প্যারাগ্রাফ হতে পারে বা এই যে স্টোরি রাইটিং হতে পারে, ইন কেস কিছু লিখতে না পারো ফাঁকা রাখবা না, কখনোই ইংরেজি খাতা ফাঁকা রাখবা না। স্যার তোমাকে নম্বর দিতে চায়, ম্যাম তোমাকে নম্বর দিতে চায়, বিলিভ মি, তোমাকে জাস্ট লিখতে হবে, না লিখলে নাম্বার করতে দেবেন। ইউ হ্যাভ টু জাস্ট রাইট ডাউন, বুঝতে পারছো? লিখবা, যদি মানে একদমই না পারো যা মনে হচ্ছে তাই লিখবা, একদম ইরেলেভেন্ট কিছু লিখো না, মানে তোমার বাংলা হইতে পারে, ইয়া ভুল হইতে পারে, বাট লিখবা। যেটা বললাম 2 পেজ বেশি লিখতে 2 পেজ বেশি লিখবা, যেটা বলছি 1.5 পেজ লিখতে 1.5 পেজ লিখবা, যেটা বলছি 2 পেজ 2 পেজ, যেটা বলছি 1 পেজ ওটা 1 পেজ, যেটা যতখানি লিখতে বলছি অতখানি লিখবা। এরপর যে টেকনিকের কথা বললাম, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এগুলোর টেকনিক থাকে। প্যারাগ্রাফ, যে একটা প্যারাগ্রাফ পড়লে ধরো একটা ভালো প্যারাগ্রাফ বা একটা পড়লে সংক্রান্ত হয়ে যায়, মানে লেখা যায় আর কি। এটা হইতেছে এক ক্লাসে সম্ভব না, এটা অনেক সময় লাগে, তো সো এটা আমি আরেকটা প্রয়োজনীয় ক্লাস নিব পরে, ওয়ান শট টাইপের আর কি, বা এক ক্লাসে সবগুলো শেষ করে দিব। সো ইয়া এই পর্যন্তই, আর কিছু নাই সামনে। সো আজকে ক্লাসটা এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে করে রাখবা, কিউএ সার্ভিসেসে গ্রুপে করতে পারো অথবা ওয়েবসাইটে করতে পারো, উই উইল অ্যান্সার। সো থ্যাংক ইউ।